নমস্কার বন্ধু, জিএস গুরু পুরুলিয়ার নতুন ভিডিওতে প্রত্যেককেই স্বাগত। আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আপনারা বেশ কিছুদিন ধরে দেখেছেন রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড় হয়ে গিয়েছিল যে 25,000 শিক্ষক অশিক্ষক কর্মচারী নিয়োগ যে বাতিল হয়েছিল সেক্ষেত্রে। তো তারই নিদান স্বরূপ মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে আবেদন করেছিল যে শিক্ষা পর্ষদ চালানোর স্বার্থে এবং যে সোমা দাস যে ক্যান্ডিডেটটা মানবিকতার খাতিরে তার চাকরিটি বেঁচে গিয়েছিল, তার সেই মানবিকতাকে বেস করে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে এপিল করেছিল এবং তার ভিত্তিতে আজকে কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে এবং সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছে। আজকে বিস্তর আলোচনা করব। এক্ষেত্রে অনেকগুলো প্রশ্নই বারবার সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে, তার উত্তর জানার চেষ্টা করব। তো যাই হোক, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো দেখুন এখানে পুরো দেওয়া রয়েছে যে উই আর ইনক্লাইন্ড, মানে আমরা ইচ্ছুক টু অ্যাকসেপ্ট দ্য প্রেয়ার মেড ইন দ্য প্রেজেন্ট অ্যাপ্লিকেশনস ইন সো ফার অ্যাজ ইট রিলেটস টু অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাসেস 9, 10 and 11, 12। যেগুলো বলা রয়েছে দেখুন, এখানে রয়েছে যে ফাউন্ড টু বি টেন্টেড, মানে নট ফাউন্ড টু বি টেন্টেড, অর্থাৎ যাদেরকে 9, 10 এবং 11, 12-এ টেন্টেড হিসাবে খুঁজে পাওয়া যায়নি, তো তাদের ক্ষেত্রে বেশ কিছু নিদান দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ মানে যে এখানে মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি প্রায় 6,200 জনের নাম তারা কিন্তু সাবমিট করেছিল, এবং যারা হচ্ছে একেবারে সার্টিফাইড টেন্টেড ক্যান্ডিডেট, তো তারা ছাড়া যেসব ক্যান্ডিডেট গুলো রয়েছে তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আজকে কিন্তু একটা রায় দিয়েছে, এবং তারই ভিত্তিতে আজকের ভিডিও এবং এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো সুপ্রিম কোর্ট প্রথম যেখানে বলেছে যে আগের রায় অর্থাৎ 3 এপ্রিল যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যেখানে প্রায় 26,000-এর চাকরি গিয়েছিল, সেখানে রায় দিয়েছিল একটা ফ্রেশ সিলেকশনের ব্যাপারে। আজকে কিন্তু সুপ্রিম কোর্ট এক আলাদা কথা বলছে। কি রকম কথা? তো দেখুন এখানে প্রথম পয়েন্টটা রয়েছে যে 31/5/2025-এর মধ্যে কিন্তু স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ যারা নিয়োগকর্তা তাদেরকে কিন্তু একটা নোটিফিকেশন বের করতে হবে। কাদের নোটিফিকেশন? একেবারে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আগের বারে অর্থাৎ 3 এপ্রিলের যে রায় ছিল তাতে ছিল ফ্রেশ সিলেকশন, এরপরে রয়েছে কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট। সুতরাং এখানেই কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এখানে কারা বসতে পাবে? যে 2016 সালে যারা অ্যাপ্লাই করেছিল তারাই বসতে পাবে, অর্থাৎ 26,000? নো, পুরো 22 লক্ষ প্রার্থী বসতে পারবে। নো, এখানে দেখুন প্রথম রাইতে বলা রয়েছিল যে যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু কোনো পরীক্ষাতেই অংশগ্রহণ করতে পারবেন না। ওকে, তো এই 2016 সালের যারা মানে যে অ্যাপ্লিক্যান্ট করেছিল তারাই কি অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ তাদেরকে রি এক্সাম হবে? এটা একটা প্রশ্ন। এরপরে দেখুন যে ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে যারা নতুন রয়েছে, তো নতুনরা কি এর ক্ষেত্রে সুযোগ পাবে? যারা আজ দীর্ঘ 9 বছর ধরে পরীক্ষার জন্য অপেক্ষা করে রয়েছেন তারা কি সুযোগ পাবেন এই পরীক্ষাতে? তো ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু দুটোই কার্যকরী হয়ে দাঁড়াচ্ছে। নেক্সট হচ্ছে অর্থাৎ 31/5/2025-এর মধ্যে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি কে নোটিফিকেশন বের করতে হবে, এবং পুরো এন্টায়ার রিক্রুটমেন্ট সিস্টেম এক্সামিনেশন সবকিছু কমপ্লিট করতে হবে কিন্তু 31 ডিসেম্বর 2025 সালের মধ্যে। অর্থাৎ আগামী 9 মাসের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। এরপরে যে অ্যাডভার্টাইজমেন্ট বের করবে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে তারা কিন্তু একটা এফিডেভিট হিসাবে জমা দেবেন। এটা থার্ড পয়েন্ট। এই তিনটি জিনিস এই পাতাতে বলা রয়েছে। এরপরে দেখুন এখানে বলা রয়েছে যে 4 নাম্বার পয়েন্ট, যে 31/5/2025-এর মধ্যে যদি নোটিফিকেশন স্কুল সার্ভিস কমিশন না পাবলিশ করে অথবা তারা যদি এফিডেভিট করে তারা কিন্তু সুপ্রিম কোর্টে যদি না জমা দেয় তাহলে কিন্তু আদালত অবমাননার সম্ভাবনা থাকছে। অর্থাৎ যে অর্ডার দেওয়া রয়েছে সেটা কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। বা 31/5 অর্থাৎ নোটিফিকেশন হয়ে গেল, নোটিফিকেশন হয়ে যাওয়ার পরে তারা যদি 31/12/2025 সালের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট না করে অর্থাৎ পরীক্ষা থেকে রিক্রুটমেন্ট সিস্টেম, তাহলে কিন্তু একটা সমস্যায় পড়ে যাবেন স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার। তো এখানে দেখুন এটা হচ্ছে যে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের ক্ষেত্রে, যারা কিন্তু মানে যে চিহ্নিত যোগ্য অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বা মধ্যশিক্ষা পর্ষদ যাদেরকে যোগ্য হিসাবে চিহ্নিত করেছেন তারা কিন্তু স্কুলে ফিরে যাবেন, এবং যারা টেন্টেড ক্যান্ডিডেটস রয়েছে যারা 9, 10, 11
12 এর জন্য মাস্টার রয়েছেন তারা কিন্তু স্কুল যাচ্ছেন না, তাদের চাকরি বাতিল থাকছে। অর্থাৎ পুরো প্রসেসে কিন্তু এখানে চাকরি বাতিল থাকছেই, কিন্তু তারা চাকরি করবে কতদিন পর্যন্ত? ডিসেম্বর মাস পর্যন্ত। এই ডিসেম্বরের মধ্যে পুরো প্রসেস পরীক্ষা হবে এবং তারাও পরীক্ষাতে বসতে পাবে, তাদের এজ হিসাবে একটা বয়সের ছাড় থাকবে। এরপরে দেখুন ডিসেম্বরের 31 তারিখের মধ্যে তারা যদি চাকরি আবার না পায় তাহলে কিন্তু তাদের চাকরি চলে যাবে। এরপরে দেখুন এখানে যে জিনিসটা বলা রয়েছে যে কোর্ট পর্যবেক্ষণে দেখা গিয়েছে যে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে, সুতরাং তাদের চাকরি কিন্তু আজ থেকেই বাতিল। অর্থাৎ তারা এই মাসে বেতন পাবে না, তারা স্কুলে যেতে পারবেন না, তারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কিন্তু যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। ওকে, তো এরপর দেখুন এখানে প্রশ্ন থেকেই যাচ্ছে যে যারা এখানে দেখুন যে এখানেও তো কিছু যোগ্য ক্যান্ডিডেট রয়েছে গ্রুপ সি এবং ডি এর ক্ষেত্রে, তো তাদের চাকরিটি কেন বাতিল হলো? তারা 9 মাসের জন্য স্কুলে যেতে পারলেন না কেন? তো কোর্টের পর্যবেক্ষণে বলা রয়েছে যে এখানেই নাকি সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে, যার কারণে পুরো প্যানেলটাই এখানে বাতিল রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে। এবং শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষাবর্ষ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু 9, 10 এবং 11, 12 এর যে টিচার রয়েছে, যারা নন টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে বা আনটেন্টেড ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু বিদ্যালয়ে যেতে পারবেন আগামী ডিসেম্বর মাস পর্যন্ত। অর্থাৎ ডিসেম্বরের যে 2025 সালের ডিসেম্বর মাস পর্যন্ত তারা কিন্তু স্কুলে যেতে পারবেন। তারপর তাদের যদি পরীক্ষায় পাস করে ইন্টারভিউ সিলেক্ট হয় তারপর আবার তারা কিন্তু স্কুলে ফিরে যাবেন। এক্ষেত্রে দেখুন সরকার এটাই চেয়েছিল। প্রথমেই বলে রাখি যে সরকার চেয়েছিল কিন্তু পুরো প্যানেলটা বাতিল হয়ে যাক অথবা পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে যাও। এক্ষেত্রে দেখুন আবার একটা ফ্রেশ রিক্রুটমেন্ট, সুতরাং তাদের বেতন কিন্তু আবার প্রথম থেকে শুরু হবে। অর্থাৎ সরকারের কিন্তু একটা বিস্তর লাভ দেখা যাচ্ছে এখান থেকে, সুতরাং সরকার এই জিনিসটাই চেয়েছিলেন। তো যাই হোক, আগামী দিনে পুরো ভোট ব্যাংকের রাজনীতির পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু শিক্ষার্থীদের স্বার্থে ভোট ব্যাংকের রাজনীতি করে কিন্তু তাদের চাকরিটি বহাল থাকছে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে এটা স্বস্তি না অস্বস্তি। ওকে, তো স্বস্তি না অস্বস্তি, এখানে কিন্তু চাকরি হারাদের ক্ষেত্রে অর্থাৎ যারা আবার স্কুলে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিছুটা স্বস্তি, আবার পুরোটাই অস্বস্তি বলা যেতে পারে। কারণ তারা 9 মাস পরে তাদের যদি আবার চাকরি না হয় তাহলে তারা 9 মাস পরে কোথায় যাবে? ঠিক যেন একেবারে অগ্নিবীরের মতো। ওকে, তো যাই হোক, যারা প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই শুরু করে দিন প্রস্তুতি আজ থেকেই। যারা নন টেন্টেড ক্যান্ডিডেটস রয়েছেন তারা কিন্তু আজ থেকেই প্রস্তুতি শুরু করে দিন, কারণ হাতে আপনার কিন্তু 9টি মাস সময় রয়েছে। এবং যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রিপারেশন নিতে চাও তারা অবশ্যই কিন্তু জিএস গ্রুপ পুরুলিয়ার সাথে যোগাযোগ করো। নিঃসন্দেহে কিন্তু আপনি যথেষ্ট দক্ষতার সহিত গাইড পাবেন এবং আপনার সাফল্য কিন্তু নিশ্চিত বলতে পারেন। তো যাই হোক, যদি এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে এবং ভিডিও পেতে জিএস গ্রুপ পুরুলিয়া অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।